Hello students, welcome back to my English grammar and tense class. আজকে আমি আবার তোমাদের কাছে এসেছি টেন্স ক্লাস নিয়ে, কারণ আমি আগেই কথা দিয়েছিলাম যে আমার একই ক্লাসে টেন্স এবং গ্রামার দুটোকে একসঙ্গে চালাবো। তো অলরেডি তোমরা জানো নিশ্চয়ই যে আমরা টেন্স নিয়ে স্টার্ট করেছিলাম। টেন্সের অলরেডি তিনটে ভাগ তোমরা নিশ্চয়ই জানো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটা এই টেন্সের আবার চারটে করে পার্ট থাকে, চারটে করে ভাগ থাকে, যাদের নাম অলরেডি তোমরা আগের ভিডিওতে শুনেছো। সেটা হচ্ছে এ নাম্বার লেখা আছে, দেখো, সিম্পল অবলিক ইনডেফিনিট, বি নাম্বার কন্টিনিউয়াস, C number imperfect, perfect, and D number perfect continuous. ओके, टेंस का टोटल 3 पार्ट है, प्रेजेंट, पास्ट एंड फ्यूचर। फिर हर पार्ट का 4 पार्ट है, जिसको हम लोग सब पार्ट बोलते हैं। इंडेफिनिट और सिंपल, कंटिन्यूअस, परफेक्ट और परफेक्ट कंटिन्यूअस, यानी C या D एक साथ परफेक्ट कंटिन्यूअस। टोटल 4 पार्ट, मैंने 4 4 4, अर्थात प्रेजेंट का 4, पास्ट का 4, फ्यूचर का 4, टोटल 12 टेंस है। तो ऑलरेडी हम लोग ये 12 पार्ट्स के बारे में लास्ट क्लास में भी बोले हैं। आज क्या करेंगे, सिंपल प्रेजेंट, सिंपल पास्ट और सिंपल फ्यूचर का एफर्मेटिव फॉर्म, नेगेटिव फॉर्म, इंटरोगेटिव फॉर्म, तीनों फॉर्म को आज हम दिखाएंगे। तो चलो शुरू करते हैं। तो आज के प्रथमे আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফারমেটিভ ফর্মটা একবার রিপিট করে দিচ্ছি। দেখো লেখা আছে অ্যাফারমেটিভ ফর্মের ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব 1 এবং ও অর্থাৎ অবজেক্ট। একটা एग्जांपल দিয়ে বলি, যেমন ধরো বললাম আই गो, अच्छा এটা গোটা বাদ দিই, आई प्ले फुटबॉल, FOOTBALL, কি লিখেছে, আই প্লে ফুটবল। দেখেন এই যে আই মানে হচ্ছে আমি ফুটবল খেলি। দেখো কি লেখা আছে, প্রথমে আই আছে, আইটা কি, সাবজেক্ট, তারপরে আছে প্লে, প্লেটা কি, প্লেটা হচ্ছে ভার্ব, তারপরে আছে ফুটবল, ফুটবলটা কি, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তার মানে হচ্ছে ইংলিশের যখন কোনো সেন্টেন্স আমরা ফরম্যাট করব তখন প্রথমে আমাকে এই SVO এই রুলটাকে ফলো করতে হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। কিন্তু আমরা যখন বাংলাতে বা হিন্দিতে যখন কোনো সেন্টেন্স বলি তখন কিন্তু এইভাবে বলি না। তখন কি বলি, যেমন ধরো আমি বাংলায় যদি বলি, বলতে হবে আমি ফুটবল খেলি, মানে প্রথমে এইটা বলা হয়, তারপরে এইটা বলা হয়, তারপরে শেষে এইটা বলা হয়, মানে আমি ফুটবল খেলি। তার মানে হচ্ছে আগে সাবজেক্ট বলতে হয়, তারপরে অবজেক্ট বলতে হয়, শেষে ভার্ব বলতে হয়। এটা বাংলাতে। হিন্দিতেও ঠিক সেই রকম একই রকম হয়। मैं फुटबॉल खेलता हूँ, मैं सब्जेक्ट हो गया, फुटबॉल ऑब्जेक्ट हो गया, और खेलता हूँ ये भार्ब हो गया है। मतलब सब्जेक्ट, ऑब्जेक्ट, भार्ब। लेकिन इंग्लिश में ऐसा नहीं होता है। इंग्लिश में अगर करना है तो SVO रूल को ही फॉलो करना पड़ेगा। इसी तरह मान लो ये अगर आई को हम हटा देंगे, अगर यहाँ वी कर देंगे तो क्या हो गया, ये पेन ठीक से नहीं चल रहा, वी, तो आई को अगर चेंज करके वी कर देंगे तो वी प्ले फुटबॉल, बना हम लोग फुटबॉल खेलते हैं। फिर अगर मान लो ये वी को भी हटा देते हैं, यहाँ अगर कर देंगे यू तो क्या हो गया, यू प्ले फुटबॉल, तुम फुटबॉल खेलते हो, মানে তুমি ফুটবল খেলো। তাহলে এইভাবে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মগুলোকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি বা ইউজ করতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে আমি যদি মনে করো এটাকে নেগেটিভে করি, মানে না বাচকে করি, না বাচকে করলে কি হবে দেখো, নেগেটিভে করলে এই যে আমাদের এই যে সাবজেক্ট আছে, তারপরে আছে গিয়া ভার্ব ওয়ান, তারপরে আছে ও, তো এই মাঝখানে জানো কি বসবে, মাঝখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে। আর সেই নেগেটিভ ওয়ার্ডটা কি হবে, नेगेटिव वर्डটা হবে डू नॉट। डू नॉट को शॉर्टकट में हम लोग डोंट भी बोल सकते हैं, DON''T। তাহলে নেগেটিভ আর অ্যাফার্মেটিভ এই দুটোর মধ্যে কি ডিফারেন্স থাকছে, এখানে সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, আর এখানে হয়ে যাচ্ছে সাবজেক্ট, তারপরে ডোন্ট বা ডু নট, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে যদি আমি এক্সাম্পলটা এই ফরম্যাট অনুসারে যদি এক্সাম্পলটা দিই, তাহলে কি হবে, এই যে লেখা আছে ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো, এইটাকে যদি আমরা করি তাহলে কি করতে হবে, এখানে হয়ে যাবে ইউ ডু নট প্লে ফুটবল, FOOTBALL, বুঝে গেছে। তাহলে ঠিক একই রকম ভাবে আই ডু নট ফুটবল, উই ডু নট ফুটবল, দে ডু নট। তাহলে কি হচ্ছে, আমি যদি এই সাবজেক্টটাকে চেঞ্জ করে দিই, তাহলে মনে করো আমি আই করলাম, তাহলে আই ডু নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না, উই ডু নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না, ইউ ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল। একমাত্র এই ডু নটটা এক জায়গাতে ডাজ নট হয়, DOESNOT। কখন হয় জানো, যখন এই সাবজেক্টটা হি কিংবা সি বা কোনো থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন। যেমন এখানে হি করলাম বা সি করলাম, তখন কিন্তু ডু নট হবে না, তখন কিন্তু ডাজ নট হবে। হি ডাজ নট প্লে ফুটবল কেন হবে, কারণ হচ্ছে ही थर्ड पर्सन सिंगुलर नंबर। समझ में आया। हिंदी में एक बार बता देता हूँ, अगर हिंदी में नेगेटिव हम करना चाहेंगे सिंपल प्रेजेंट टेंस को, तो सब जगह क्या होगा, सब्जेक्ट के बाद डू नॉट या डज नॉट बैठेगा प्लस वर्ब वन, इसके बाद ऑब्जेक्ट, दो लेकी है। ठीक है, तो मैं फुटबॉल खेलता हूँ, आई प्ले फुटबॉल, मैं फुटबॉल नहीं खेलता हूँ, आई डोंट प्ले फुटबॉल। हम लोग खाना खाते हैं तो वी ईट, हम लोग खाना नहीं खाते हैं तो वी डोंट ईट। तुम घर जाते हो, यू गो होम, तुम घर नहीं जाते हो, यू डोंट गो होम। वो नाचती है, सी डांसेस, वो नहीं नाचती है, सी डजंट और डज नॉट डांस। समझ में आया। तो इसी तरह ये जो एफर्मेटिव या नेगेटिव हो गया है, अगर मान लो इसको हम लोग इंडिकेटिव में लिखेंगे, क्या मैं खेलता हूँ, क्या हम लोग पढ़ते हैं, क्या हम लोग दिन को सोते हैं, क्या तुम नाचती हो, क्या वो जाता है, क्या तुम्हारा पापा ड्यूटी जाते हैं, क्या तुम्हारी मम्मी खाना बनाती है। इस तरह जब क्वेश्चन करेंगे हम लोग, तो क्वेश्चन करने के लिए हम लोग को क्या फॉर्मेट फॉलो करना पड़ेगा, वही अभी हम लोग दिखाएंगे। चलो इसको मिटा देते हैं। हाँ, तो क्या बोले, इंडिकेटिव फॉर्म में क्या होता है, पहले डू या डाज बैठेगा, इसके बाद सब्जेक्ट, फिर वर्ब, फिर लास्ट में अदर वर्ड। एग्जाम्पल बता रहा हूँ। जैसे देखो, हम पहले बोल चुके हैं जे मैं किताब पढ़ता हूँ, क्या होगा, आई रीड अ बुक। আমি একটা বই পড়ি, আই রিড এ বুক। আমি কি একটা বই পড়ি, যখন এই যে কোশ্চেন করা হচ্ছে তখন কি হচ্ছে, তখন তোমাকে প্রথমে কি আনতে হচ্ছে, ডু আনতে হচ্ছে। এই যে প্রথমে ডু নিয়ে এলাম,
তারপরে কি আসবে সাবজেক্ট আই, ডু আই, এবার ভার্ব আসবে রিড, আর ই এ ডি, তারপরে আদার ওয়ার্ড এ বুক, এ बी डबल ओ के, लास्टे किंतु ये क्वेश्चन मार्क पे देते भूलना ना, क्योंकि इंटीग्रेटिव फॉर्म में क्वेश्चन मार्क देना बहुत ही जरूरी है। इसी तरह मान लो हम बोल दिए क्या तुम एक किताब पढ़ते हो, तो आई को हटा दो, आई को हटा के यहाँ क्या हो जाएगा, यू हो जाएगा। डू यू रीड ए बुक, क्या तुम घर जाते हो, तो क्या होगा, डू यू गो होम। इसी तरह फॉर्मेट को फॉलो करके हम लोग एफर्मेटिव, इंटीग्रेटिव, नेगेटिव, ये तीनों फॉर्मेट को हम लोग इजीली आसान तरीके से समझ सकते हैं, बोल सकते हैं। क्लियर हुआ? तो आज क्या हुआ, सिंपल प्रेजेंट टेंस का जो 3 फॉर्मेट है वो फॉर्मेट हम आप लोगों को बता चुके हैं। एक बार फिर से रिपीट कर देंगे, से सुन लीजिए आप लोग। तो एफर्मेटिव का रूल क्या है, सब्जेक्ट, वर्ब 1, ऑब्जेक्ट। नेगेटिव करेंगे तो क्या होगा, पहले सब्जेक्ट, फिर नेगेटिव वर्ड डोंट या डजंट। इन अगर इसमें फुल फॉर्म में बोलना है तो बोलना पड़ेगा डू नॉट अथवा डज नॉट। इसके बाद वर्ब 1 आएगा, फिर अदर वर्ड आएगा। अगर क्वेश्चन करेंगे तो क्या होगा, क्वेश्चन करेंगे तो पहले डू या डज सबसे पहले बैठेगा, इसके बाद सब्जेक्ट आएगा, उसके बाद वर्ब 1 बैठेगा, फिर अदर वर्ड जो भी होगा लास्ट में क्वेश्चन मार्क देना बहुत ही जरूरी है। तो आशा करता हूँ सिंपल प्रेजेंट टेंस आप लोगों को समझ में आया होगा। लेकिन सिंपल प्रेजेंट टेंस में एक चीज और हम लोग को बताना चाहिए, वो है WH दे के सेंटेंस कैसे बनाना चाहिए। लेकिन अभी आप लोग हम WH नहीं सिखाए हैं, WH जब सिखाएंगे तो इसको फिर से रिपीट कर देंगे। तो चलिए अभी हम क्या करेंगे, पास्ट टेंस का वर्णन करेंगे। पास्ट टेंस में उसी तरह होगा। पास्ट टेंस में अगर मान लीजिए हो गया है, पास्ट टेंस को हम लोग समझा रहे हैं, अगर एफर्मेटिव में करेंगे तो क्या होगा, फॉर्मूला क्या है, पहले सब्जेक्ट है, यहाँ क्या होगा वर्ब 2 होगा, वहाँ क्या था वर्ब 1 था, यहाँ वर्ब 2। तो वर्ब 1, वर्ब 2, वर्ब 3 ये भी तो हम लोग जानते हैं। हम लोग जो कंजुगेशन ऑफ वर्ब पढ़े हैं, অর্থাৎ ভার্বের যে গঠন প্রণালী, যেমন ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, ক্যাচ, কট, কট, রিড, রেড, রেড, সি, স, সিন। তাহলে প্রথমে যেটা বলছি সেটা V1 মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে যেটা বলছি সেটা V2 তার মানে হচ্ছে ওটা ফার্স্ট ফর্ম, তারপরে যেটা বলছি সেটা হচ্ছে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ওটা ফিউচার ফর্ম বলবে না, কিন্তু কি বলবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা এখানে কি করেছিলাম, V1 বসিয়েছিলাম। পাস্ট টেন্সে কি বসছে, এখানে V2 বসছে। এর একটা এক্সাম্পল বলি, বললাম আমি তোমাকে দেখেছিলাম, আমি তোমাকে দেখেছিলাম। এই যে ছিলাম মানে क्रियापदेर साथे छिलाम, छिले, छिलो। हिंदी में अगर बोलेंगे तो बोलना पड़ेगा देखा था, देखी थी, देखे थे, आए थे, गए थे, खाए थे, बोले थे, पढ़े थे, सुना था, बोला था, आया था। ये ऐसा क्या होगा, लक्षण रहेगा। तो इसका फॉर्मेट हम बता चुके हैं, सब्जेक्ट वर्ब टू हो। আমি তোমাকে দেখেছিলাম, তাহলে কি লিখবে, দেখো আমি জন্য লিখলাম আই। এরপর দেখা, দেখা ইংরেজি আমরা কি জানি, দেখা ইংরেজি হচ্ছে সি, সি এর 2 নম্বরটা কি হয়, স হয়, এস এ ডব্লিউ। কাকে দেখেছিলাম, তোমাকে, ইউ। তো কি হলো, আই স ইউ, मैंने तुमको देखा था। যদি এটা বলি আমরা তোমাকে দেখেছিলাম, তাহলে এই যে আইটাকে হাঁটিয়ে দাও, আইটাকে হাঁটিয়ে কি করব, আমি এখানে করে দিতে পারি উই। তাহলে উই স ইউ, আমরা তোমাকে দেখেছিলাম। যদি বলি সে আমাকে দেখেছিল, उसने मुझे देखा था, उन्होंने मुझे देखा था। तो उन्होंने इसके यहाँ क्या होगा, यहाँ हो जाएगा ही, ठीक है। और मुझे यहाँ हो जाएगा क्या,
मी। तो ही सॉ मी, উन्होंने मुझे देखा था, সে আমাকে দেখেছিল। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম আমরা কিন্তু গঠন করতে পারি। এখন যদি এটাকে ঠিক আগের মতোই নেগেটিভে করি, নেগেটিভে করলে কি নিয়ম? নেগেটিভে করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ওখানে যেমন পড়েছিলাম ডু নট, এখানে কিন্তু হবে ডিড নট। ঠিক আছে? ডিড নট, ডিড নটের পরে কিন্তু সবসময় ভার্ব ওয়ান বসে, এটা পাস্ট টেন্স, কিন্তু তবুও আমি কিন্তু V2 বসাবো না। V2 हम नहीं बैठाएंगे क्योंकि इसका पहले ऑलरेडी एक बार हम V2 बैठा चुके हैं। तो सब्जेक्ट डिड नॉट प्लस V1 प्लस O। एग्जाम्पल अगर बताएंगे तो क्या बोलना पड़ेगा? मैंने आपको नहीं देखा, मैंने आपको नहीं देखा, আমি তোমাকে দেখিনি। তাহলে কি হবে? আই, তারপরে কি হবে? ডিড নট, তারপরে বসবে সি, এখানে কিন্তু স নয়, आई डिड नॉट सी यू, मैंने आपको नहीं देखा है। क्लियर हुआ? फिर हम दूसरा एग्जांपल अगर बोलेंगे, ये हम लोग तुमको नहीं देखा, तो हम लोग के लिए क्या होगा? वी हो जाएगा। तो वी डिड नॉट सी यू, আমরা তোমাকে দেখিনি। তাহলে এইভাবে আমরা নেগেটিভ করতে পারি। এটা কোন টেন্সে হচ্ছে? পাস্ট টেন্সে হচ্ছে। কোন পাস্টে? সিম্পল পাস্ট টেন্সে। ঠিক আছে? তো যদি আবার এটাকে ইন্ডিকেটিভ করে দিই কি হবে? ইন্ডিকেটিভ করার নিয়মটা হচ্ছে, ইন্ডিকেটিভ করার নিয়মটা হচ্ছে, দেখো ইন্ডিকেটিভ যদি করি আমরা, তাহলে ঠিক এই যে সাবজেক্টের পরে আমরা ডিড করেছিলাম, মানে সাবজেক্টের পরে ভার্ব টু, তো যদি আমরা কোশ্চেনে করি মানে ইন্টিগ্রেটিভ করি, সবচেয়ে প্রথমে কি বসবে? সবচেয়ে প্রথমে বসে যাবে ডিড। তাহলে প্রথমে কি হবে? ডিড। যেমন বললাম আমি কি তোমাকে দেখেছিলাম, তাহলে কি হবে? প্রথমে বসবে ডিড, তারপরে সাবজেক্ট। আচ্ছা আমি ডিড আই, তারপরে দেখা সি, আর তোমাকে ইউ, লাস্টে কোশ্চেন মার্ক। আমি কি তোমাকে দেখেছিলাম? क्या मैंने आपको देखा था? डिड आई सी यू? ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে তো কি বলছি? এরপর যদি বলি সে কি আমাকে দেখেছিল, সে কি আমাকে দেখেছিল, क्या उन्होंने मुझे देखा था? तो क्या होगा? तो से की, तो यहाँ क्या होगा? डिड, और यहाँ हो जाएगा ही। ডিড হি সি, আর মুঝে আমাকে, এর জন্য এখানে কি হয়ে যাবে? মি। ডিড হি সি মি। তাহলে এইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সেও নেগেটিভ, অ্যাফার্মেটিভ এবং ইন্টিগ্রেটিভ করতে পারি। ঠিক আছে? हाँ, तो यहाँ देखो इंटीग्रेटिव मैंने सिंपल पास्ट का इंटीग्रेटिव फॉर्मूला का एग्जाम्पल हम बता दिए हैं, लेकिन फॉर्मेट नहीं बताए हैं। तो फॉर्मेट क्या है? देखो पहले क्या होगा? पहले बैठेगा डिड, इसके बाद सब्जेक्ट, इसके बाद वर्ब वन, इसके बाद क्या होगा? ओ, लास्ट में क्वेश्चन मार्क। ये है फॉर्मेट। ठीक है? तो ये हो गया सिंपल पास्ट टेंस का मैंने तीनों रूप, अर्थात एफर्मेटिव रूप, एफर्मेटिव फॉर्म, इंटरोगेटिव फॉर्म और इंटरोगेटिव फॉर्म। इसी तरह फ्यूचर के भी होगा। तो चलिए फ्यूचर का आप लिख के दिखा देते हैं, फिर तीनों को एक बार इन डिटेल्स में इन शॉर्ट में समझा देंगे। फ्यूचर, अब सिंपल फ्यूचर समझना बहुत ही आसान है। वो क्या है? सिंपल फ्यूचर समझना बहुत ही आसान इसलिए है क्योंकि सिंपल फ्यूचर में क्या होगा? अक्सर वाक्य के साथ, क्रिया के साथ ये सॉरी गा या गी रहता है हिंदी में, और बांग्ला यदि बोलते হবে ক্রিয়াপদের সাথে ব কিংবা বে থাকবে। যেমন আমি পড়ব, আমরা যাব, সে আসবে, তুমি খাবে, আমার ছেলে স্কুল থেকে আসবে, আমরা 3টের সময় খাবো। এই যে ব আর বে, ব আর বে, ব আর বে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলি? सिंपल फ्यूचर बोली। हिंदी में अगर बोलना है तो क्या बोलना पड़ेगा?
गागी जिसे मैं जाऊंगा, हम लोग जाएंगे, वो आएगा, राधा नाचेगी, सीता गाना गाएगी, हम लोग घूमने जाएंगे, वो खाना पकाएगी। इस तरह सेंटेंस को हम लोग सिंपल फ्यूचर बोलते हैं। तो सिंपल फ्यूचर का एफर्मेटिव फॉर्म देखिए इसी तरह हो। सिंपल फ्यूचर का फॉर्मेट में देखिए, पहले सब्जेक्ट बैठेगा, इसके बाद विल या शैल, दोनों में से कोई भी एक तो लगा दीजिएगा तो भी चलेगा, अगर दोनों लगाएगा तो भी चलेगा। पहले क्या होगा, सब्जेक्ट, इसके बाद विल ऑब्लिक देके शैल प्लस वर्ब वन प्लस ओ। एग्जाम्पल बता रहा हूं, मैं स्कूल जाऊंगा, तो सब्जेक्ट आई हो गया, आई के साथ जनरली क्या होता है, शैल लगता है, SHALL। अगर आप विल करेंगे तो भी ठीक है। आई शैल कहाँ, गो टू स्कूल, SCHOOL, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। এবার ধরো আইটাকে তুমি চেঞ্জ করলে, হয়তো বললে যে আমরা স্কুল যাব, তাহলে আইটাকে চেঞ্জ করে দাও উই শ্যাল গো টু স্কুল। সাধারণত মনে রাখবে আই এবং এই উই, এই দুটো প্রোনাউনের পরে মানে এদের সাথে সবসময় চেষ্টা করবে শ্যাল লাগাতে, আর বাকি সব জায়গাতে কি লাগাবে তোমরা, আদার্স অল, OTHERS, আদার্স অল, সব জায়গাতে কি লাগাবে, উইল লাগাতে পারো, ঠিক আছে। কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে বলা হয়েছে যে তুমি শ্যালটা না লাগিয়ে সব জায়গাতে উইল লাগাতে পারো। क्लियर, आशा करी बुझते पेरेछो। तो कहाँ शैल लगेगा, कहाँ विल लगेगा, आई या वी में जनरली शैल लगता है, बाकी सब में विल लगता है, लेकिन अगर सब जगह आप विल कर भी देंगे तो भी गलत नहीं होगा। तो क्लियर हो गया। एफर्मेटिव फॉर्म में क्या होगा, पहले सब्जेक्ट, इसके बाद शैल विल प्लस वर्ब वन प्लस ओ। अगर इसको नेगेटिव करेंगे तो क्या होगा, यदि नेगेटिव करी তাহলে শ্যাল আর উইল এর পরে কিন্তু নট বসবে, মানে সাবজেক্ট তারপরে তোমার শ্যাল বা উইল, তারপরে বসবে নট, তারপরে বসবে মেন ভার্বটা মানে ভার্ব ওয়ান, আর সবশেষে ও। এতে শ্যাল এবং নট এইগুলোকে আবার শর্টে বলা যেতে পারে। দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি, শ্যাল আর নট, এই শ্যাল নট কে শর্টে কি বলা হয় জানো তো, শান্ট, SHANT', शांट बोला चलो, शांट। तो सेल नोट को शांट बोला जाता है, और विल नोट को क्या बोला जाता है, ओंट, WONT', ओंट। तो शांट और ओंट। तो ये जो लेखा আছে আমি স্কুল যাব, আই শ্যাল গো টু স্কুল, এটা যদি আমি নেগেটিভে করি তাহলে আমাকে বলতে হবে আই শ্যাল নট গো টু স্কুল, আর না হলে আই শান্ট গো টু স্কুল। আমরা স্কুলে যাব না, উই ওন্ট গো টু স্কুল। তুমি খাবার খাবে না, ইউ ওন্ট টেক ফুড। তাহলে এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে গেলে কি বলবো, সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল, তারপরে কিন্তু নটটা বসে যাবে। চলো এবারে আমরা আবার কি আসবো, ইন্ডিকেটিভে চলে আসছি আরেকবার। ইন্ডিকেটিভে ঠিক একই প্রসেস, শ্যাল বা উইলটাকে সাবজেক্টের আগে লাগিয়ে দাও। কি হবে, শ্যাল বা উইলটাকে কোথায় বসাবো, সাবজেক্টের আগে বসাবো। অর্থাৎ ইন্টিগ্রেটিভে করার নিয়ম হচ্ছে প্রথমে শ্যাল বা উইল, তারপরে হয়ে যাচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে গা ভার্ব, ভার্ব ওয়ান, তারপরে হচ্ছে গা আদার, লাস্টে কোশ্চেন মার্ক। যেমন বললাম তুমি কি বাড়ি যাবে, क्या तुम घर जाओगे, देखो क्वेश्चन करेছি, तो पहले क्या होगा, विल आएगा, है ना, फिर क्या आएगा, यू माने तुम्हें, विल यू, তারপর কি হবে সাবজেক্ট মানে যাওয়া, গো, উইল ইউ গো কোথায়, বাড়ি বা হোম, HOM, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে তুমি কি ঘর যাবে, উইল ইউ গো হোম। তুমি কি স্কুল যাবে, তাহলে কি হবে, উইল ইউ গো টু স্কুল। তুমি কি চা খাবে, উইল ইউ টেক টি। এইভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স, তিনটে মানে ইনডেফিনিট
বা তিনটে সিম্পল টেন্সের যে নেগেটিভ ফর্ম, অ্যাফার্মেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম টোটাল আজকে ক্লাসে বোঝানোর চেষ্টা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তো এটা হচ্ছে তোমাদের টেন্স বা ট্রান্সলেশনের ক্লাস। এরপরে তোমাদেরকে আমি এখন গ্রামার ক্লাস মানে দেখাবো বা পড়াবো। কারণ আমি আগেই বলেছিলাম যে পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ আছে, 8টা ভাগের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আমি কিন্তু প্রথমে নাউন দিয়ে শুরু করিনি, আমি প্রথমে প্রোনাউন দিয়ে শুরু করেছিলাম। প্রোনাউনের ভাগগুলো আমার আগের ভিডিওতে ডে 2, ডে 3, ডে 4-এ দেখবে আলোচনা হয়েছে। আজকে আমি তোমাদের 1 নম্বর পার্টটা অর্থাৎ পার্ট 1 নাউন এর সম্পর্কে বলবো। তো চলো একবার লিখে দেখাই। তো চলো, ওয়েলকাম টু মাই গ্রামার ক্লাস। টুডে I will discuss about noun. নাউন কি? নাউন দেখো, নাউন হচ্ছে একটা নাম, ঠিক আছে? এই নাউন ওয়ার্ডটা এসেছে ল্যাটিন ওয়ার্ড নোমেন থেকে। ল্যাটিন ওয়ার্ড নোমেন থেকে এসেছে নাউন। নাউনের মানে হচ্ছে নাম, অর্থাৎ যে কোনো নাম হলেই সেটাকে আমরা নাউন বলতে পারি। এই নাউনকে আমরা 5টা भागे भाग करते पारी। नाउन इज डिवाइडेड इनटू 5 पार्ट्स। नाउन को हम लोग 5 भाग में बांट सकते हैं। देखो हम नाम लिख के रखे हैं, प्रॉपर नाउन, कॉमन नाउन, मैटेरियल नाउन, कलेक्टिव नाउन एंड অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে প্রত্যেকটা এক্সাম্পল আমি তোমাদেরকে বোঝাবো। এই যে প্রপার নাউন, প্রপার নাউন কি? প্রপার নাউন মানে হচ্ছে পার্টিকুলারলি কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, মানে কোনো মানুষের নাম যদি হয়। সাপোজ মনে করো বললাম যে আমার নাম রাজা, তাহলে রাজা, এই রাজাটা হচ্ছে একটা প্রপার নাউন। বললাম আমি পাণ্ডবেশ্বরে থাকি, তাহলে পাণ্ডবেশ্বর একটা জায়গার নাম, তাহলে পাণ্ডবেশ্বরটা কি? এটা হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে বোঝা গেল? যদি আমি বলি যে প্রপার নাউন এক্সাম্পল দাও, তাহলে কি বলবে? সাপোজ ANU, অনু। মনে করো পাণ্ডবেশ্বর, PANDAVESWAR, তাহলে এটা হচ্ছে একটা প্লেস, এটা হচ্ছে একটা পার্সন। তাহলে এগুলো হচ্ছে কি? প্রপার নাউন। তাহলে ক্লিয়ার করে নাও, প্রপার নাউন মানে হচ্ছে কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, কোনো দিনের নাম, কোনো মাসের নাম। যেমন বললাম এখন চলছে জুলাই মাস, নাও ইট ইজ গোয়িং অন জুলাই। তো জুলাইটা কি? জুলাই একটা মাসের নাম, তো জুলাই হচ্ছে একটা প্রপার নাউন। ঠিক আছে, তাহলে প্রপার নাউন বোঝা গেছে। এরপরে দেখো আমি আসছি কমন নাউন। কমন নাউন হচ্ছে একটা মানে একটা ওয়ার্ডের দ্বারা যখন পুরো জাতিটাকে বোঝানো হবে। যেমন বললাম, আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। অনু ইজ আ GIRL, গার্ল। অনু হচ্ছে একটা মেয়ে, তাহলে অনুটা তো হয়ে গেল প্রপার নাউন, আমরা ক্লিয়ার একটু আগে বুঝে গেলাম। কিন্তু এই যে অনুর একটা জাতি, এটা কি জাতি? গার্ল, অর্থাৎ মেয়ে জাতি। তাহলে গার্লটা কি? গার্লটা হয়ে গেল কমন নাউন। বোঝা গেছে? বললাম মাই মাদার লাভস মি, এই যে মাই মাদার, মাদারটা কি? মাদারটা হচ্ছে একটা কমন নাউন। তাহলে গার্ল বলো, বয় বলো, মাদার বলো, ফাদার বলো, কাউ বলো, ডগ বলো, বার্ড বলো, এগুলো সব হচ্ছে একটা কমন নাউন। তাহলে বোঝা গেল প্রপার নাউন এবং কমন নাউন ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বরে আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটার, ম্যাটার মানে হচ্ছে কোনো পদার্থ, যে কোনো জিনিস। যেমন ধরো ইট, বালি, পাথর, রড, চুন, সিমেন্ট, সোনা, রূপা, চাঁদি, এই সবগুলোই হচ্ছে একটা ম্যাটার। তো এই সবগুলোকে আমরা কি বলতে পারি? ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। যেমন বললাম GOLD, গোল্ড, SILVER, সিলভার। বললাম WOOD, উড, SAND, স্যান্ড,
WATER ওয়াটার এটসেট্রা এটসেট্রা, এই সবগুলো কি হচ্ছে, এই সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার হয়ে গেল? এরপরে চলে আসছে আমরা লাস্ট 4 নম্বরে আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে কতগুলো জিনিসের বা বস্তুর বা ব্যক্তির সমষ্টি অর্থাৎ समूह। कुछ चीजों को ऐसे मान लो फूलों का गुच्छा, ফুলের গোছা। আমরা এক কথায় কি বলি, বাঞ্চ বলি, বাঞ্চ, BUNCH। এই যে বাঞ্চ, বাঞ্চ ওয়ার্ডটার মধ্যেই দেখো আমরা বুঝতে পারছি বাঞ্চ মানে সেখানে অনেকগুলো ফুল আছে। তাহলে অনেকগুলো ফুলকে একসঙ্গে যখন বোঝানো হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি, বাঞ্চ বলছি। বাঞ্চ মানে হচ্ছে এই গ্রুপ অফ বা কালেকশন অফ ফ্লাওয়ার্স, মানে অনেকগুলো ফুলের একটা কালেকশন। তাহলে সেটা বাঞ্চটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক বললাম আর্মি, আর্মিটা কি, आर्मी माने की, आर्मी माने हচ্ছে सेना दल अर्थात सैनिकेर दल, जहाँ बहुत सेना एक साथ रहता है उसी को हम लोग क्या बोलते हैं, आर्मी बोलते हैं। तो आर्मी भी एक ARMY, आर्मी क्या है, आर्मी भी एक कलेक्टिव नाउन का एग्जाम्पल है। अगर हम बोल दिए, मान लीजिए आप बोल रहे हैं जो फ्लॉक, FLOCK, फ्लॉक, फ्लॉक माने की, फ्लॉक माने হচ্ছে একটা দল, जैसे पंछियों का ये গরুর মানে গরুর দল বা ছাগলের দল, ঝাঁক, মাছের ঝাঁক, এই যে আমরা বলে থাকি যে ফ্লক। তারপরে সোল, সোল অফ ফিশ, রাবার, গ্যাং অফ রাবার্স অর্থাৎ ডাকাতদের দল, যে গ্যাং, এগুলো হচ্ছে একটা কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট পয়েন্ট আছে আমাদের কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কি একটু ভালো করে বুঝতে হবে। অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু দেখা যায় না, এটা টোটালি কি করতে হয়, ফিল করতে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন রিলেটস টু অ্যাকশন, অ্যাবস্ট্রাক্ট নাউন রিলেটস টু স্টেটমেন্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন রিলেটস টু কোয়ালিটি। যেমন ধরো বললাম, আমি বললাম বিউটি, BEAUTY, বিউটি। আমরা সবাই জানি বিউটিফুল, বলে থাকি আমরা দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটা সুন্দরী। তাহলে এই যে গার্ল, গার্লটা কি নাউন, একটু আগে বললাম গার্লটা কমন নাউন, তাহলে বিউটিফুলটা কি, বিউটিফুলটা কিন্তু নাউন নয়, এটা বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু বিউটি অর্থাৎ বিউটিফুল যদি সুন্দর হয় তাহলে বিউটি কি হচ্ছে, তার সৌন্দর্য, হিন্দিতে বলে সুন্দরতা। তাহলে বিউটি এটা হচ্ছে ওই গার্লের কোয়ালিটি, তাহলে এইটা হচ্ছে একটা নাউন। বুঝা গেছে? তাহলে এটা কি নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনি ধরো আমি বললাম কাইন্ড, KIND, কাইন্ড মানে দয়ালু, মানে যার মধ্যে দয়া আছে, কিন্তু নেস লাগিয়ে দাও, কাইন্ডনেস অর্থাৎ দয়া, এটা হচ্ছে একটা নাউন। বুঝা যাচ্ছে? ঠিক সেরকম ভাবে মনে করো ব্রাদার, ब्रदर माने होच्छे भाई, BROTHER, लेकिन ब्रदरहुड जब कर देंगे, ब्रदरहुड, ब्रदरहुड माने की भ्रातृत्व अर्थात भाईचारा। इसी तरह मदरहुड, पैट्रियोटिज्म, करेज, इस तरह सेंटेंस को हम लोग एब्स्ट्रैक्ट नाउन बोलते हैं। तो आशा करता हूँ मैंने नाउन का डेफिनेशन, नाउन का क्लासिफिकेशन अर्थात नाउन की, নাউনের কটা ভাগ এবং প্রত্যেকটা নাউনের এক্সাম্পল তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, আর যদি কিছু জানার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেখাবে। যদি আমার ক্লাসে কেউ নতুন হয়ে থাকো, ভিডিও নতুন দেখছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ক্লাসে এটাই শেষ।